আসসালামু আলাইকুম। কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকের এই আলোচনায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে অ্যাকচুয়ালি অনেক স্বপ্ন নিয়ে আপনারা অনেক স্ট্রাগল করে যখন পিআর হোল্ডার হন, পিআর হোল্ডার অনেকে এখনও হননি, যারা শুনতেছেন পিআর হোল্ডার হওয়ার জন্য চেষ্টা করতেছেন। এরপরে অনেক চেষ্টার পরে যখন পিআর হোল্ডার হবেন এবং যারা ইতিমধ্যে পিআর হোল্ডার হয়ে গেছেন অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে গেছেন, তো তাদের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্টটা রিনিউ করে থাকা অর্থাৎ 5 বছর পর পর তো পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডটা আপনাদের এক্সপায়ার্ড হয়ে যাবে। তো এইটি 5 বছরের মধ্যে 2 বছর সমপরিমাণ দিন থাকলে আপনারা এটা রিনিউ করতে পারবেন, আর 5 বছরের মধ্যে 3 বছর সমপরিমাণ দিন থাকলে সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। তো সিটিজেনশিপের জন্য আবেদন করতে গেলে অনেকগুলো বিষয় খেয়াল করতে হয়। সাম্প্রতিক সময়ে অনেকগুলো আবেদন রিফিউজ হচ্ছে, কী কারণে হচ্ছে এই বিষয়গুলো আপনাদের নোটিশে আনা দরকার। এই জন্য আজকের আলোচনার অবতারণা, পুরো ভিডিওটি দেখবেন, এটা আমাদের প্রত্যাশা। তো আপনারা জানেন যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এটাই অর্থ বললাম যে পিআর হোল্ডার একবার হয়ে গেলেন, এরপরে পিআর স্ট্যাটাসটা কন্টিনিউ করাটা একটু কঠিন। কী জন্য কঠিন? আপনি যখন প্রত্যেকবার পিআর রিনিউ করতে যাবেন তখন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখা হবে আপনি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করেছেন কি না। যদি ভায়োলেট করে থাকেন তো আপনার পিআর কার্ড রিনিউ করার ক্ষেত্রে আপনি অবস্টাকেলের মধ্যে পড়ে যাবেন, রিনিউ হবে না। আর যদি আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করেন তাহলে তো আরও অনেক কিছু দেখা হবে, অনেক কিছু যাচাই করা হবে। সুতরাং এইগুলো মেনটেন করার কিন্তু একটা মেজর চ্যালেঞ্জ আপনাদের জন্য। তো এই চ্যালেঞ্জগুলো অবশ্যই আপনাদের জানা থাকাটা জরুরি। এবং যারা পিআর হোল্ডার হিসেবে ভবিষ্যতে আসবেন, এখন থেকে স্বপ্ন দেখতেছেন 2025 সালে, 26 সালে, 27 সালে আপনার যে বাজেট সেটার মধ্যে আপনারা নিজেদেরকে ইনক্লুড করবেন, তাদের এই তথ্যগুলো আগে থেকে জানা থাকলে প্রকৃতপক্ষে কী ঘটবে ভবিষ্যতে সেগুলোর একটা ক্লিয়ার পিকচার তাদের চোখের সামনে, মনের সামনে ভেসে উঠবে। এই জন্য এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া দরকার। আরেকটি কথা যে আপনারা সবাই জানেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ আপনি যদি আগে থেকে সব কিছু মেনটেন করে চলেন তাহলে সেটা নিয়ে আপনার রোগের জন্য আগে থেকে যদি আপনি প্রিভেন্টিভ মেজার নেন তাহলে তো আসলে রোগ হবে না, হওয়ার কথা না। জাস্ট লাইক দ্যাট, এরকম যে সমস্যাগুলো হচ্ছে হওয়ার হামেশা 10টি প্রবলেম নিয়ে কথা বলবো যেগুলো অনেকেরই হচ্ছে। যদি আপনি সাবধান থাকেন তাহলে এই প্রবলেমগুলো আপনি ফেস করবেন না। তো এই জন্যেই এই বিষয়গুলো আপনাদের জেনে রাখাটা জরুরি। তো অ্যাকচুয়ালি কানাডার সিটিজেন কী জন্য হবেন সেটাও একটু আপনাদেরকে হিন্ট দিব। 10 রিজনস ফর এ কানাডা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন রিজেকশন। তো যে 10টি কারণে রিজেকশন হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো, খুবই কনসার্নিং ইস্যু, সেগুলোতে আমরা আসবো। তার আগে একটু হিন্টস দেই। কানাডা হচ্ছে পৃথিবীর টপ ইমিগ্রেন্টসদের ডেস্টিনেশনগুলোর মধ্যে, অর্থাৎ টপ ডেস্টিনেশনের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন গ্লোবালি, not only for high quality of life but also for opportunities and global mobility it offers its citizens। অর্থাৎ আপনি গ্লোবাল বা ওয়ার্ল্ড ওয়াইড যে ফ্যাসিলিটিসগুলো কানাডার সিটিজেনরা পায় সেগুলো পেতে হলে অবশ্যই সিটিজেন হতে হবে। পিআর হোল্ডার হিসেবে আপনি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সিটিজেনগুলো খুব বেশি কনজিউম করতে পারবেন না। সুতরাং এখানে সিটিজেন হওয়াটা অত্যন্ত একটা ম্যাটার করে আপনাদের জীবনে। উইথ এ কানাডিয়ান পাসপোর্ট ইন্ডিভিজুয়ালস গেইন অ্যাক্সেস টু এ ভিসা ফ্রি অর visa on arrival travel over 180 country, making it one of the strongest passport globally. While the path of citizenship from permanent residency (PR) is clearly outlined by Canadian authorities, some applications still face rejection due to overlooked requirements or errors. ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অনেকগুলো ভুলের কারণে অনেকের সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে। তো আপনি কানাডার সিটিজেন হওয়ার পরে ওয়ার্ল্ড ওয়াইড যে ফ্যাসিলিটিসগুলো কনজিউম করবেন সেগুলোর জন্যই এগুলোর ব্যাপারে আপনাদেরকে খুবই কশাস থাকতে হবে। আন্ডারস্ট্যান্ডিং দি কানাডিয়ান সিটিজেনশিপ প্রসেস। আফটার বিকামিং এ পার্মানেন্ট রেসিডেন্সি ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর কানাডিয়ান সিটিজেনশিপ বাট অনলি আফটার মিটিং স্পেসিফিক রেসিডেন্সি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিগাল ক্রাইটেরিয়া। তো এখানে পিআর থেকে সিসি বা কানাডিয়ান সিটিজেনশিপে কনভার্ট হতে হলে আপনাকে কি করতে হবে? অনেকগুলো স্পেসিফিক রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। এর মধ্যে হচ্ছে একটি ডের বিষয় রয়েছে, সেটা আপনারা কমনলি জানেন যে নির্দিষ্ট সংখ্যক ডে আপনাকে কানাডাতে অবস্থান করতে হবে। আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টের বিষয় রয়েছে এবং রয়েছে লিগ্যাল ক্রাইটেরিয়া। আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, অনেকেই
পিআর হোল্ডার হয়ে দেখা পিএনপি অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে দেখা গেলো আপনি কোনো একটা পিএনপি ক্যাটাগরিতে আবেদন করেছেন সাসকাচুয়ানের জন্য, আপনি পরবর্তীতে টরন্টোতে গিয়ে বসবাস করে সিটিজেনশিপের জন্য আবেদন করেছেন। এ ধরনের যে একটা কেসে দেখা যাচ্ছে যে আপনার ওখানে শুরুতেই আপনার সাইনিং ছিল যে আপনি সাসকাচুয়ানেই বসবাস করবেন, পরবর্তীতে আপনি অন্টারিও প্রভিন্সে চলে এসেছেন। এটার উপযুক্ত ব্যাখ্যা যদি আপনি দিতে না পারেন তাহলে আপনার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনতে ক্যান্সেল হবে, আপনার পিআর স্ট্যাটাসটাও ক্যান্সেল হয়ে যাবে। সো বি কেয়ারফুল ক্যানাডাস। তবে যেটা নিয়ে বললাম, যদি উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে পারেন তাহলে সেটা অ্যাকসেপ্টেবল হবে, বাট মাস্ট হ্যাভ টু নোটিশ, give a proper explanation. Canada Immigration, Refugee and Citizenship Canada has clear guideline on citizenship eligibility, but each application undergoes meticulous review and inaccuracies or unmet requirements can lead to rejection. তো ক্লিয়ার বিষয়গুলো তো আমরা আমাদের এই চ্যানেলে আলোচনা করেছি। সিটিজেনশিপের জন্য কি কি ওয়ে আপনাদেরকে ফলো করতে হয়, কি কি স্টেপ ফলো করতে হয়, যদি কেউ প্রথমবার শুনে থাকেন অবশ্যই সেগুলো ঘেঁটে দেখবেন, অসংখ্য আলোচনা রয়েছে। তবে সিটিজেনশিপ সংক্রান্ত খুব বেশি আলোচনা নেই, যেগুলো রয়েছে সেগুলো দেখবেন, তাহলে ক্লিয়ারলি ধারণাটা পাবেন। এখন অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হওয়ার কারণগুলো আমরা নিয়ে কথা বলবো। মোস্ট কমন রিজনস ফর রিজেকশন অ্যান্ড এক্সপ্লোর ইজ ইন ডিটেইল to better understand how to navigate the citizenship application process successfully. প্রথমে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের রিফিউজ হওয়ার প্রথম যে রিজন, ইনকমপ্লিট অর ইনকারেক্ট অ্যাপ্লিকেশন ফর্মস। কানাডার যে কোনো আবেদনের ক্ষেত্রে ফর্ম ফিল আউট করা একটা মেজর ইস্যু। ওয়ান অফ দি প্রাইমারি রিজন ফর অ্যাপ্লিকেশন রিজেকশন ইজ সাবমিটিং ইনকমপ্লিট অর ইনকারেক্ট ইনফরমেশন অন দি রিকোয়ার্ড ফর্মস। আপনি যে ফর্মগুলো ফিল আউট করতেছেন সেখানে কিন্তু অনেকগুলো ইয়েস নো কোশ্চেন থাকে, মনে হবে যে ইয়েস নো, ইয়েসের জায়গায় নো, নোর জায়গায় ইয়েস, এটা হলে আর কি এমন হবে, এরকম মনে হতেই পারে। জাস্ট ইয়েসের জায়গায় নো এবং নোর জায়গায় ইয়েস, এরকম একটি ঘটনা ঘটলে আপনার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। দি ক্যানাডিয়ান সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন প্রসেস ইনভলভস কম্প্রিহেন্সিভ পেপার ওয়ার্ক which needs to be filed out precisely. Missing information, unfiled sections or accidental error can lead to misunderstanding and cause IRCC officials to reject the application. আশা করি বুঝতে পেরেছেন, খুব বেশি ব্যাখ্যা করতে হবে না। তারপর একটু কোট করি, মিসিং ইনফরমেশন, কোনো একটা তথ্য দেওয়ার কথা সেখানে দিলেন না, কোনো একটা সেকশন আপনি ফুলফিল করলেন না, কোনো একটা বিষয় অ্যাক্সিডেন্টাল এরর হয়ে গেল, আপনি দেখা গেল পিআর হোল্ডার হওয়ার সময় এক ধরনের তথ্য দিয়েছেন, এখন আবার আর একটু তথ্য দিচ্ছেন, মনে হলো আহারে এই তথ্যটা তো সঠিক হয়নি, এবার সঠিক করে দেই। মিসম্যাচিং ইনফরমেশন যদি দিয়ে দেন তাহলে কিন্তু নিজেই ঝামেলায় পড়ে যাবেন। চেষ্টা করবেন পিআর অ্যাপ্লিকেশনের যে তথ্যগুলো আপনাদের সাথে আছে বা নতুন করে যারা পিআর অ্যাপ্লাই করবেন সে সমস্ত ভাই বোনদেরকে আমি বলবো আপনার পিআর অ্যাপ্লিকেশনের টোটাল প্যাকেজটা নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন এবং সেটাকে হুবহু সেটা ফলো করে আপনার পরবর্তীতে সিটিজেনশিপের আবেদনটা সাবমিট করবেন, যাতে করে কোনো ধরনের ইনফরমেশন গ্যাপ না হয়। অনেকগুলো বিষয় থাকে, খুব খেয়াল করবেন। তো এখানে যে বিষয়গুলো আপনাদের খেয়াল করতে হবে, ডাবল চেক ইওর ফর্ম যখন কমপ্লিট হবেন তখন ভালো করে থরলি চেক করে দেখবেন, কোনো বিষয় বোঝার সমস্যা থাকলে আপনি বুঝে নেবেন, দরকার হলে আমাদেরকেও আপনি কমেন্ট বক্সে বা ইমেইলের মাধ্যমে জানাতে পারেন, আমাদের চেষ্টা থাকবে আপনাদেরকে হেল্প করার, এই বিষয়গুলোতে গাইড করার। অবশ্যই সেটা লিমিটেড পর্যায়ে হতে হবে। প্রুফ অফ অ্যাকুরেসি, মেক শিওর অল সাপোর্টিং ডকুমেন্টস ম্যাচ দি ইনফরমেশন ইউ প্রোভাইড ইন ইউর অ্যাপ্লিকেশন। কনসিস্টেন্সি অ্যাক্রস ফ্রম অ্যান্ড ডকুমেন্টস ইজ এসেনশিয়াল ফর স্মুথ রিভিউ। এখানে একটা বিষয় বলে রাখি, আপনি দেখো ফর্মের মধ্যে তথ্য একভাবে দিচ্ছেন, আবার সাপোর্টিং ডকুমেন্টে তথ্য ভিন্ন রকম, তাহলে কিন্তু আপনার এখানে অ্যাকুরেসি লস হয়ে যাবে। সিক গাইডেন্স ইফ ইউ আর আনশিওর, কনসাল্টিং উইথ ইমিগ্রেশন কনসালটেন্ট। যে কথাটি একটু আগে বললাম যে এই ধরনের কাজগুলো কানাডাতে যারা অবস্থান করতেছেন, কানাডার বাইরে থেকেও যারা অবস্থান করতেছেন, যারা পিআর থেকে সিসি বা কানাডিয়ান সিটিজেনশিপের জন্য আবেদন করবেন এরকম পরিকল্পনা করতেছেন, নিজে নিজে যদি করতে পারেন ওকে, যদি না করতে পারেন প্রফেশনাল হেল্পের প্রয়োজন হতে পারে। এই ধরনের কোনো গাইডলাইন আপনি নিজের পরিচিত কোনো ল ফার্মের মাধ্যমে নেবেন, আর সেই ল ফার্মের মাধ্যমে নেবেন, আমাদেরকেও নক দিতে পারেন। Keep in mind that the IRCC take application mistakes seriously and does not accept error as an explanation. সো সিটিজেনশিপ আবেদনের ক্ষেত্রে এটা খুবই জরুরি একটা বিষয়
যে তারা কিন্তু ইররগুলোকে হালকাভাবে নেয় না, সিরিয়াসলি নেয়। একটা মিস্টেক হয়ে গেলে এটা নিয়ে অনেক আপনার ভোগান্তি পোহাতে হবে, ইভেন ফেডারেল কোর্ট পর্যন্ত যেতে হতে পারে। এই ধরনের ঘটনা ঘটে থাকে, আমরা এই ধরনের ঘটনার সাক্ষী আছি বা জানি। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন, ছোট্ট একটি মিস্টেক যাতে আপনার পুরো স্বপ্নটাকে ধূলিসাৎ করে না দেয়। 2 নম্বর যে রিজনে অ্যাপ্লিকেশন রিফিউজ হতে পারে, রিজেক্ট হতে পারে, ফেইলিউর টু মিট রেসিডেন্সি রিকোয়ারমেন্টস। আপনারা জানেন যে কানাডাতে আপনার সিটিজেনশিপে আবেদন করতে হলে 5 ইয়ার্সের মধ্যে 1095 দিন আপনাদেরকে থাকতে হবে, বা 5 ইয়ার্সের মধ্যে 3 ইয়ার ইকুইভ্যালেন্ট ডেজ থাকতে হবে। এখন অনেকে মনে করতে পারেন যে আপনি এখন আপনার 1095 দিন হয়নি, তো আপনি কি করতেছেন, অ্যাপ্লিকেশন সব কিছু রেডি করতেছেন, আপনি ভাবতেছেন যে এগুলো রেডি করে অ্যাপ্লিকেশন যখন সাবমিট করবেন, প্রসেসিংয়ে তো 8 মাস লাগে, এই 8 মাস টাইম পার হয়ে গেলে 1095 দিন হয়ে যাবে। এই আইডিয়া কিন্তু রং আইডিয়া। অবশ্যই এই ধরনের চিন্তা ভাবনা করবেন না। আপনাকে অবশ্যই 1095 দিন গুনে গুনে বের করে তারপরেই আপনি আবেদনটা করুন, যাতে করে এই ধরনের বিষয় ঝামেলায় না পড়েন। The residency requirement is one of the cornerstone of Canadian citizenship eligibility to satisfy this. তো এখানে আপনাদের জন্য গাইডলাইন হলো, কিপ এ ডিটেইলড রেকর্ড অফ ডেজ, ট্র্যাক দি ডে স্পেন্ড ইন কানাডা ইনক্লুডিং ট্রাভেল আউটসাইড কানাডা। Small trips outside the country can add up, so it's crucial to keep accurate records. তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন, কি পরিমাণ দিন আপনি পিআর কার্ড পাওয়ার পরে আপনি কানাডার বাইরে অবস্থান করতেছেন এবং কি পরিমাণ দিন আপনি কানাডাতে অবস্থান করতেছেন। অর্থাৎ 5 ইয়ার্সের মধ্যে টোটাল যে দিনগুলো হয়, অর্থাৎ 5 গুণন 365 দিয়ে যে দিনগুলো হবে, এর মধ্যে আউট অফ কানাডাতে কত দিন আপনি পার করেছেন এবং ইনসাইড কানাডাতে কত দিন পার করেছেন সেটা আপনি ট্র্যাক রাখুন, সেটার রেকর্ড আপনি সংরক্ষণ করুন, প্রমাণসহ আপনার যে এন্ট্রি এক্সিট সিল সেই বিষয়গুলোর প্রমাণসহ, কিংবা আপনি অন্য কোনো ডকুমেন্ট এখানে প্রমাণ হিসেবে যদি রাখতে পারেন সেটা আপনার জন্য সহযোগিতাপূর্ণ হবে। ইউজ দি রেসিডেন্সি ক্যালকুলেটর, এটা খেয়াল করুন ভালো করে। IRCC provides a residency calculator on their website. This tool helps applicants calculate their days accurately to ensure they meet the 1095 day requirement. তো এটা আপনারা ব্যবহার করতে পারেন। Delay submitting your application if necessary. If you have not met residency requirement, delay your application until you have accurate enough days. Filing early may result in automatic rejection. বিষয় হলো যে আপনি মনে করতেছেন যে হ্যাঁ আমার আসলে 1095 দিন হয়ে গেছে, আপনি এভাবে মনে করতেছেন, ধারণা করে আবেদন করতেছেন, কিন্তু অ্যাকচুয়ালি 1095 দিন যদি না হয় তাদের হিসেবে, তাহলে কিন্তু এই আপনার অ্যাপ্লিকেশনটা রিজেকশনে চলে যাবে। একবার রিজেক্ট হলে কিন্তু পরবর্তীতে ফার্দার রিজেক্ট হওয়ার যথেষ্ট সুযোগ থাকে, অনেক ঝামেলা পোহাতে হবে। Some applicants assume that processing time will cover the remainder of their residency delays. যেটা আমি শুরুতে বললাম এই আলোচনার, যে অনেকে মনে করতেছে অ্যাপ্লিকেশনগুলো শুরু করে দিয়েছেন, আপনার যে প্রসেসিং টাইম সেখানে তো 7 মাস লাগবে, সেটা এখানে অ্যাড হবে। অ্যাকচুয়ালি না, আপনি যেদিন অ্যাপ্লিকেশনটা সাইন করে জমা দিবেন সেদিনের আগে আপনাকে 1095 দিন এখানে ফিজিক্যাল স্টে কনফার্ম করতে হবে, তারপরে আপনি এখানে অ্যাপ্লাই করবেন। 3 নম্বর যে সমস্ত কারণে আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ হয়, insufficient language proficiency. Canadian citizens are expected to communicate effectively in either English or French. ভাই যে কোনোভাবে যেনতনভাবে কানাডার পিআর হোল্ডার হয়েছেন, রিফিউজি ক্লেম করছেন, অ্যাসাইলাম ক্লেম করছেন, আপনার আইএলটিএস লাগে নাই, আপনি দেখা গেল যে লয়ার ধরে টরে সামহাও অনেক ফাঁক পকড় দিয়ে আপনি পিআর হোল্ডার হয়ে গেছেন। তো পিআর হোল্ডার পিআর হোল্ডার থেকে যখন সিটিজেনশিপে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে। এই জায়গাতে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, হয় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে, নাহলে আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতেই হবে। তো এখানে আরেকটু ক্লিয়ার করি, এই ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে 18 থেকে 54 বছর এই বয়সের রেঞ্জে যারা থাকবেন তাদেরকে। যদি কেউ 18 বছরের কম বয়সী হয় কিংবা 54 বছর এর বেশি বয়সী হয় তাহলে তাদেরকে সিটিজেনশিপের জন্য কোনো প্রফিসিয়েন্সি বা ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে না। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ডেমনস্ট্রেট দ্যাট অ্যাপ্লিক্যান্টস ক্যান ইন্টিগ্রেট ইন্টু ক্যানাডিয়ান সোসাইটি অ্যাজ ল্যাঙ্গুয়েজ স্কিল। তো আপনি যদি ল্যাঙ্গুয়েজ
টেস্টে উতরেই যান, তাহলেই তারা বুঝবে যে তা আপনার সামাজিক লাইফে চলতে ফিরতে অফিসে আদালতে আপনার যে ন্যূনতম কমিউনিকেশন স্কিল রিকোয়ারমেন্ট রয়েছে সেটা আপনি ফুলফিল করতে পারবেন। আপনি পরিচয় দিবেন কানাডা সিটিজেন আর ইংলিশে কথাই বলতে পারেন না, এটা তো কানাডার জন্য একটা প্রেস্টিজিয়াস ইস্যু। তো এই জন্য তারা এই একটা সার্টেন এজ রেঞ্জ এখানে 18 থেকে 54 এইটাকে ম্যান্ডেটরি করে দিয়েছে যে তাদেরকে মিনিমাম ল্যাঙ্গুয়েজ টেস্ট এখানে উতরাইতে হবে। তবে ভয়ের কোনো কারণ নাই, এখানে আইএলটিএস 7 পেতে হবে না, জাস্ট আপনার আইএলটিএস অল্প স্কোর পেলেও হবে। টু ফুলফিল দিস টেক দি অ্যাপ্রুভড টেস্ট অ্যাকসেপ্টেড ইংলিশ টেস্ট ইনক্লুড, এখানে কী কী টেস্ট দিলে সেটা ইমপ্রুভ হবে দেখুন। আইএলটিএস, তারপরে সিইএল, পিআইপি, টিইএফ অর ফ্রেন্স। মেক শিওর দি টেস্ট রেজাল্ট মিট দি মিনিমাম বেঞ্চমার্ক। এখানে কি পিটিই, ডিউলিঙ্গো টেস্ট এগুলো দিয়ে কিন্তু আইএলটিএসে আপনার আইএলটিএস না, এখানে পিটিই ডিউলিঙ্গো টেস্ট দিয়ে কানাডা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন উত্তরানো যাবে না, এই বিষয়টা মাথায় রাখবেন। আইএলটিএস এখানে অ্যাকসেপ্টেবল, নট পিটিই, নট ডিউলিঙ্গো। প্রিপেয়ার ইন অ্যাডভান্স। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট মাইট সিম straightforward, but some applicants fail to meet the required level. If you need to improve your language skill, consider enrolling in language course ahead of time. তো যারা পিআর হোল্ডার হয়ে গেছেন, যদি মনে করেন যে আমি তো যেন তেনভাবে ফাঁক ফকর দিয়ে পিআর হোল্ডার হয়ে গেছি, ফাঁক ফকর বলতে এখানে রিফিউজি ক্লেমের মাধ্যমে যারা করতেছেন তারা ফাঁক ফকর দিয়ে হয়তো করতে পারেন, আর যারা বিভিন্ন ইকোনমিক প্রোগ্রামের মাধ্যমে করতেছেন তাদের তো কোনো ফাঁক ফকরের সুযোগই নেই। এরপরে দেখা গেলো প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট স্পন্সরশিপ, এরপর স্পন্সর স্পন্সরশিপ, এগুলোতে কিন্তু আইএলটিএসের রিকোয়ারমেন্ট খুব শিথিল করে দেওয়া আছে। তো এই জন্য এই ফাঁক ফকর দিয়ে অনেকে আইএলটিএস ছাড়াও কিন্তু পিআর হোল্ডার হতে পারেন। সিটিজেন হতে হলে কিন্তু আপনার যেহেতু ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতেই হবে, সুতরাং আগে থেকে প্রস্তুতিগুলো নিন, যাতে করে যে সময় আবেদন করবেন সেই সময় একটি টেস্ট স্কোর আপনি দিতে পারেন। সাবমিট ভ্যালিড টেস্ট রেজাল্ট। ইনশিওর দ্যাট ইউ সাবমিট অফিসিয়াল অ্যান্ড ভ্যালিড টেস্ট রেজাল্ট অ্যাজ এ পার্ট অফ ইউর application package. Missing or expert test result will be result rejection. Without acceptable language result, applications are routinely rejected. বুঝতে পারছেন তো বিষয়টা? আপনাকে অবশ্যই অ্যাকসেপ্টেড অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজটা দিতে হবে, তা নাহলে যতবার অ্যাপ্লিকেশন করবেন ততবার রিজেক্ট হবে। প্রিপেয়ারিং অ্যান্ড ডেমনস্ট্রেটিং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইজ ক্রুশিয়াল টু এ সাকসেসফুল অ্যাপ্লিকেশন। 4 নম্বর যে রিজনে আপনাদের অ্যাপ্লিকেশন রিজেকশন পাচ্ছে বা হচ্ছে, ক্রিমিনাল ইনঅ্যাডমিসিবিলিটি। তো আপনি দেখা গেল যে পুলিশ ক্লিয়ারেন্স ঠিকঠাক করে আপনি কানাডাতে এন্ট্রি করেছেন, পরবর্তীতে যদি আপনার বিরুদ্ধে কোনো নালিশ কানাডাতে চলে আসে কিংবা ইনসাইড কানাডাতে অবস্থানকালীন বা কানাডার বাইরে অবস্থানকালীন আপনার বিরুদ্ধে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড বা এরকম কিছু বের হয়, সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে সেটা আপনার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে একটা ব্যাপক প্রভাব ফেলবে। Canada holds a high standard for its citizen regarding legal and moral conduct. Individual with criminal record, particularly for serious offense, may be deemed inadmissible to Canadian citizenship. RCC requires applicants to submit police clearance certificate for all countries where they have resided over 6 months. এখানে একটা বিষয় মনে রাখবেন, যে সমস্ত কান্ট্রিতে 6 মাসের অধিক সময় আপনি বসবাস করেছেন সেই সমস্ত কান্ট্রি থেকে আপনাকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। পিআর অ্যাপ্লিকেশনের সময় এটি আপনি দিতে পারেন, সেগুলো একটা কপি রেখে দেবেন। আবার যদি পিআর হোল্ডার হওয়ার পরে আপনি যদি আবার 6 মাসের বেশি কোনো কান্ট্রিতে অবস্থান করেন, তাহলে সেই কান্ট্রি থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আপনার অ্যাপ্লিকেশনে অ্যাটাচমেন্টে এখানে অ্যাড করে নেবেন। Provide comprehensive records, include police clearance certificate from each country you have lived in an adult for 6 months or longer. তো 18 বছর বয়স হওয়ার পরে আপনি যেখানে 6 মাসের অধিক সময় ছিলেন সেখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেবেন। একবার নিলে পরে সেই কপিটা রাখবেন, সেটাই যথেষ্ট, বারবার নিতে হবে না, কিন্তু বারবার যদি থাকে এরকম ততবার নিতে হবে। ডিসক্লোজ পাস্ট কনভিকশনস। আপনার যদি প্রিভিয়াস কোনো অকারেন্স ঘটে থাকে আপনার মাধ্যমে, এখানে অনেস্টলি আপনি সব কিছু ডিসক্লোজ করবেন। বি অনেস্ট অ্যান্ড ট্রান্সপারেন্ট অ্যাবাউট দি পাস্ট কনভিকশনস। আরসিসি কন্ডাক্ট থরো ব্যাকগ্রাউন্ড চেকস অ্যান্ড আনডিসক্লোজড ইনফরমেশন মে লিড টু রিজেকশন অর ওর্স ব্যান্স। তো আপনি যদি কোনো তথ্য এখানে গোপন করেন, সেটা যদি মনে করেন যে আপনি তাদেরকে মিসলিডিং করতেছেন, তাহলে আপনাকে ব্যান করে দিতে পারে, রিজেকশন হতে পারে এবং বারবার রিজেকশনগুলো হতে পারে। আনরেস্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন। For certain minor convictions, applicants might be eligible after waiting period. Understanding rehabilitation and applicable waiting period can help you plan when to apply. তো যদি কারো ছোটোখাটো ঘটনা ঘটে থাকে সেই ধরনের কনভিকশনের কারণে একটা সার্টেন পিরিয়ড পরে আপনি সেটা রিকভারিটা নিতে পারেন, সেটার এগেনস্টে আপনি একটু ল ফার্ম থেকে বা লয়ের মাধ্যমে একটি সাপোর্ট লেটার নিয়ে এখানে যুক্ত করে দিবেন।
If an applicant is currently under probation or has a pending case, they should wait until these are resolved before applying. তো যদি কারো অলরেডি কোনো পেন্ডিং কেস এই ধরনের অ্যাপ্লিকেশন ড্রপ করে থাকেন, অনেক দিন ধরে আবেদন করেছেন, কোনো রেজাল্ট আপনার পেতে দেরি হচ্ছে, নতুন করে রিঅ্যাপ্লাই করতে যাবেন না যতক্ষণ পর্যন্ত সেটা রেজাল্ট না বের হয়েছে। ফেইলিওর টু ডিক্লার অল ফ্যামিলি মেম্বার্স, দেখুন বিষয়টা কিন্তু খুব ছোটোখাটো মনে হতে পারে, কিন্তু এটা অত্যন্ত সিরিয়াসলি কানাডা গভর্নমেন্ট কিন্তু এটিকে কাউন্ট করে। Failure to declare all family members, omitting family members whether intentionally or accidentally, is a significant cause of application rejection. Family information includes dependent, spouse and children regardless of whether they are joining the application in Canada. To prevent issues, complete family information be transparent. Ensure every family member, including stepchildren or estranged children, is disclosed in your application. Be transparent. Even if certain relationships are complex, sensitive, full disclosure is critical. Misrepresenting family members can lead to severe consequences, including a ban for reapplying. তো আমি এই জায়গাটা একটু ব্যাখ্যা করি আপনাদেরকে। এই বিষয়টি অনেকে ইচ্ছাকৃত ভুল করেন। ধরুন আপনি ভাই বোনের তথ্য দিতে হয়, ধরুন আপনার বাবার হয়তো একাধিক বিয়ে ছিল, সেক্ষেত্রে আপনি কি করতেছেন, আপনার ভাই বোনের ইনফরমেশনের জায়গায় আপনার সৎ ভাই বোন যাদেরকে বলা হয় তাদের নাম আপনি দিচ্ছেন না। এরপরে কি হলো, আপনি দেখা গেলো যে আপনার জমি জমার যখন ডকুমেন্ট দিচ্ছেন তখন দেখা গেলো জমি জমার বন্টন নামার মধ্যে আপনার নিজের ভাই বোন যেমন আছে সৎ ভাই বোনরাও আছে। সেখানে কিন্তু কানাডা গভর্নমেন্ট দেখলো যে আপনার অ্যাকচুয়ালি স্টেপ ব্রাদার অ্যান্ড সিস্টার রয়েছে, জাস্ট আপনি নিজের সামান্য একটু ভুলের কারণে আপনি সেখানে আপনার অ্যাপ্লিকেশন ফ্যামিলি ইনফরমেশন ফর্মে তাদের নাম দেননি, তাহলে কি হলো, এটা মিসলিডিং ইনফরমেশন হলো এবং এটার কারণে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হতে পারে। সুতরাং আপনার রিলেটিভস তারা কখনো কানাডাতে আসুক না আসুক তাদের নাম দিবেন, তারা যদি মারা যায় তারপর তাদের নাম দিবেন, তাদের ডেট অফ বার্থ সংগ্রহ হলে সুযোগ হলে কালেকশন করবেন। এই তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে কখনো কার্পণ্যতা করবেন না, কারণ কোনো না কোনো গ্রাউন্ডে যদি ধরা খান তাহলে কিন্তু এইগুলোর কারণে আপনাকে খুব চড়া মূল্য দিতে হবে। সো বি কেয়ারফুল। আনরিজলভ ফিনান্সিয়াল অব্লিগেশনস অ্যান্ড ট্যাক্স কমপ্লায়েন্স, এখানে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। Canadian citizenship applicants must demonstrate a history of financial responsibility. RCC requires applicants to show have fixed asset filed tax for at least 3 out of 5 years preceding the application. অর্থাৎ এখানে আপনি আপনার সিটিজেনশিপ আবেদনের জন্য অবশ্যই লাস্ট 5 ইয়ার্সের মধ্যে 3 বছরের ট্যাক্স ফাইল আপনার থাকতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। Meet this, keep up with tax filing, ensure you have filed your tax for the required period. Maintain accurate records. Ensure all financial details on your citizenship application match your tax records. Clear any debt or discrepancies. Any tax-related dispute, unpaid debts should be resolved before applying. তো এখানে ট্যাক্স অফিসে একটা ক্লিয়ারেন্স অবশ্যই লাগবে, যদি আপনার কোনো ট্যাক্স পেমেন্ট বাকি থাকে অবশ্যই সেটা পেমেন্ট করে নেবেন। ফর অ্যাপ্লিক্যান্টস হু হ্যাভ বিন ইন কানাডা আর নট আপ টু ডেট অন দেয়ার ট্যাক্স ফাইলিং, দেম retroactively will help fulfill this requirement. Misrepresentation or fraud, তো এখানে এটি ব্যাখ্যা করবো না। যদি আপনি কোনো তথ্য এখানে মিসরিপ্রেজেন্টেশন বা ফ্রড ইনফরমেশন দেন, এটা যদি ধরা পড়ে তাহলে সেটার কারণে আপনাদের অ্যাপ্লিকেশনটা ব্যান্ড হতে পারে। এটা অ্যাভয়েড করার জন্য ডাবল চেক করবেন, ইনফরমেশনগুলো ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করবেন, ধরা খেলে পারে সমস্যা হবে যদি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করেন। অ্যাভয়েড ফেক ডকুমেন্টেশন। Authenticity is important. RCC has a strict procedure for verifying documents, and submitting fraudulent documentation will lead to severe penalties. For instance, if a former spouse provides evidence of a previous misrepresentation, RCC will launch an investigation, potentially resulting in rejection just before the citizenship oath. তো এখানে দেখুন বিয়ে শাদী নিয়ে অনেক সময় অনেকে মিসরিপ্রেজেন্টেশন দেয়, দেখা গেলো যে ভুয়া ম্যারেজ দেখায় বা এই ধরনের কোনো কিছু করে। মোট কথা আপনি কোনো ভুয়া ডকুমেন্ট দিলে সেটা ধরা খেলে সেটার জন্য আপনি অনেক চড়া মূল্য দিতে হবে। লস অফ পার্মানেন্ট রেসিডেন্সি, কোনো কারণে যদি আপনার পার্মানেন্ট রেসিডেন্সি স্ট্যাটাসটাই ক্যান্সেল হয়ে যায়, যে সমস্ত কারণে পার্মানেন্ট রেসিডেন্সি ক্যান্সেল হতে পারে সেগুলো নিয়ে আমাদের আরেকটি আলোচনা রয়েছে, 10টি রিজন আমরা ব্যাখ্যা করেছি, অনেক ভাই বোনরা সেটি দেখেছেন, এটি দেখে নেবেন। কোনো কারণে যদি আপনার পার্মানেন্ট রেসিডেন্সি লস হয়ে যায় তাহলে আপনি সেটার কারণে আপনার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। Here are what you can do. Adhere to residency obligations.
অ্যাভয়েড এক্সটেন্ডেড অ্যাবসেন্সেস, অ্যাড্রেস ইস্যু প্রম্পটলি। তো ওই বিষয়টাকে আপনি রিমুভ করতে হলে যে বিষয়গুলো খেয়াল করতে হবে, পিআর হ্যাভ স্পেসিফিক রেসিডেন্সি অ্যাপ্লিকেশন সেটা মেনটেন করবেন। অ্যাভয়েড এক্সটেন্ডেড অ্যাবিউসেস, এ ফ্রিকুয়েন্ট লং টার্ম অ্যাবসেন্স ফ্রম কানাডা ক্যান জিওপার্ডাইজ পিআর স্ট্যাটাস অ্যান্ড সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন। এখানে একটা মনে রাখবেন জরুরি একটি বিষয়, লং টাইম ধরে আপনি অ্যাবসেন্স থাকবেন না, এটা এখানে কশন করে দেওয়া হলো, যেহেতু এটা কোথাও রিটেন নোটিশ নেই, কিন্তু এই ধরনের বিষয়গুলোকে নেগেটিভলি দেখা হয়। সুতরাং চেষ্টা করবেন একটু সময় নিয়ে থাকার জন্য। একবার কষ্ট করে সিটিজেন হয়ে গেলে এরপরে আপনাকে তো ঠেকানোর কেউ নাই। ইফ ইউ ফেস পিআর স্ট্যাটাস ইস্যুস, কনসাল্ট অ্যান ইমিগ্রেশন লয়ার টু রিজলভ দেম বিফোর অ্যাপ্লাইং ফর সিটিজেনশিপ। তো এই ধরনের ইস্যু থাকলে অবশ্যই কোনো একজন লয়ারের সাথে কথা বলবেন, অভিজ্ঞ লয়ারের সাথে। রিজেকশন ডিউ টু প্রিয়র অ্যাপ্লিকেশন, a previous rejection for PR or citizenship may affect future application. IRCC officials review past application and may reject if prior issues are not adequately addressed. তো মনে রাখবেন, একবার যদি কেউ রিফিউজাল পেয়ে যান তাহলে সে যে রিজনে রিফিউজ হয়েছে সেই ইস্যুটা আগে রিজলভ করবেন, তারপরে রিঅ্যাপ্লাই করবেন, আদারওয়াইজ আবার এগেন অ্যান্ড এগেন রিজেক্ট হবেন। টু ইমপ্রুভ ইউর রিঅ্যাপ্লিকেশন চান্সেস, অ্যাড্রেস পাস্ট ইস্যুস যেটা আমি বললাম, প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন, ইনক্লুড এনি নিউ সাপোর্টিং ডকুমেন্টস দ্যাট অ্যাড্রেস প্রিভিয়াস কনসার্ন, অর্থাৎ আগের কোনো ইস্যু থাকলে সেটাকে ক্লিয়ার করার জন্য আপনি উপযুক্ত ডকুমেন্ট দেবেন। কনসাল্ট এ লিগাল এক্সপার্ট, একজন ভালো লিগাল এক্সপার্টের সহযোগিতা নেবেন। অ্যান ইমিগ্রেশন লয়ার ক্যান গাইড ইউ অন হাউ টু বেস্ট অ্যাড্রেস প্রিভিয়াস রিজেকশন ইন এ রিঅ্যাপ্লিকেশন। কোনোভাবে হয়তো নিজে নিজে অ্যাপ্লাই করেছেন ফার্স্ট টাইম, সেকেন্ড টাইমে কখনোই এই কাজ করতে যাবেন না, অবশ্যই একজন অভিজ্ঞ লয়ারের হেল্প নেবেন। ফেইল টু পাস দি সিটিজেনশিপ টেস্ট, খুব গুরুত্বপূর্ণ ইস্যু, লাস্ট ইস্যু আপনাদের সামনে তুলে ধরতেছি। এখানে সিটিজেনশিপ নিতে গেলে কিন্তু একটা পরীক্ষা দিতে হবে আপনাদেরকে, বিশেষ করে ওই যে 1854 তাদের IELTSও দিতে হবে, এবার আপনার পরীক্ষাও দিতে হবে। অ্যাপ্লিক্যান্টস এজ 18 to 54 must pass a citizenship test to show knowledge of Canadian history, values, institute, symbol and citizenship responsibilities. এখানে বলে রাখি, এখানে কিন্তু 20 মার্কের মধ্যে 15 মার্ক পাইতে হবে। তো আপনি 3 বার করে সুযোগ পাবেন একবার রেজিস্ট্রেশন করলে। যদি আপনি 3 বারে ফেল করেন তখন নতুন করে আবার ফি দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, একটু পড়াশোনা করতে হবে। 18 থেকে 54 বছর এই বয়সের মধ্যে সিটিজেনশিপ নিতে চাইলে আপনাকে অবশ্যই টেস্ট দিতে হবে। ফেইলিং দিস টেস্ট রিজাল্ট অ্যাপ্লিকেশন denial to succeed. Use official study guides. The IRCC provides a resource including study guide for the test. এই গাইডলাইনগুলো ফলো করবেন। টেক প্র্যাকটিস টেস্ট, numerous online resource offer practice test to help applicants gauge their knowledge and readiness. Retake opportunities. If you fail for the first attempt, you may have a second chance to take the test. Prepare thoroughly for this. তো আমরা আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি। যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ, আশা করছি এই আলোচনাটি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবে, আপনাদের ভালোর জন্যই মূলত আমরা আলোচনাটি এনেছি, যাতে করে সলিডভাবে ফার্স্ট অ্যাপ্লিকেশনের মধ্যেই আপনারা সাকসেসফুল হন। এই জন্যই এই তথ্যগুলো তুলে ধরা হলো। আলোচনাটি একটু লম্বা হলেও সবার জন্যই অত্যন্ত দরকারি। আপনাদের পরিচিত সার্কেলে অবশ্যই এটি শেয়ার করবেন, যাতে করে সবাই এই আলোচনাগুলো থেকে উপকৃত হয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।